নবান্ন বিক্রি করেও প্রয়োজন হলে দিতে হবে, একদম ওখান থেকে সরিয়ে দিয়ে মহাকরণে রাইটার্স বিল্ডিংয়ে লাল বাড়ি বসবেন, ঐতিহ্যপূর্ণ লাল বাড়িতে বসবেন। তারপর আমরা জ্যোতিষী কী বলেছে সেটাই ঠিক হয়ে যাবে। গঙ্গার পশ্চিম কোল বারাণসীর সমতল থাকবে না। টাকা তো আদায় করে নেবো। দেখুন বলেছি যে মামলায় জিতলে মুখে হাত ভরে টাকা আদায় করে নেবো, টাকা তো আদায় করবো, টাকা ছাড়া হবে না। ওই যা টেন্টেড ক্যান্ডিডেটদের ওই মাইনের টাকাও ছাড়া হবে না, কর্মচারীদের ডিএর টাকাও ছাড়া হবে না, টাকা তো মুখে হাত ভরে আদায় করে নেবো। টাকা ছাড়বো নাকি? ও টাকা একদম। আর তার সঙ্গে ওই আর একজন বলেছিল ওই আমার ফিজ নিয়ে ওটাও আদায় করবো। মানে লোকের ঠাকুর দর্শনে যায়, আর উনি ঠাকুর মমতা দর্শনে যাবে। সরকারি কর্মচারীদের ডিএ দেবেন না বলে 6 বার হারা সত্ত্বেও সপ্তমবারে আবার গেছেন, সেখানেও আমরা ইন্ট্রিম অর্ডার পেয়েছি এবং ওই মামলা জিতবই। ওই ডিএ শুনুন, ডিএ মামলার টাকায় আদায় করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ডিএ নিয়ে হয়তো জানেন না হয়তো যে সামনের 2 তারিখ ওই যে এসএসসির যে নির্দেশ দিয়েছিল সেই কন্টেম্প মামলা আছে রেড রোডে। মানে কত বড় ঠাকুর! রেড রোডে মহারানী বসে আছেন, ঠাকুর দর্শন দিতে গেল, ঠাকুর মমতা দর্শন দিতে গেছে। এত এন্টারটেনমেন্ট কেন একটা সরকারের? এর মূল যে মামলাটি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রেট কি হবে, ডেট কবে হবে। রেট কি হবে সেটা রোপারুল 2009-এ বলা আছে এআইসিপিআই অনুযায়ী। মমতা ব্যানার্জির আমলে এই যে বিভিন্ন খেলা মেলার মমতা ব্যানার্জির বড় বড় কাট আউট, কত টাকার ব্যয় হয়েছে হিসাব দেবেন? কত পেনশনার আপনাকে আমি দেখিয়ে দিতে পারি, কত পেনশনার বড় বড় হোয়াটসঅ্যাপ করেন, পান তিনি 14,000 টাকা, 12,000 টাকা, ওষুধের ব্যয় 13,000 টাকা, মানে স্বামী স্ত্রী দুজনের ওষুধের ব্যয় 13,000 টাকা, বিপুল খরচ। ফলে কি হচ্ছে, তারা সার্ভিস পিরিয়ডে যে টাকাটুকু গচ্ছিত করেছিল সেখান থেকেই একটু 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 করে বের করে নিয়ে তাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে। তাহলে এই অবস্থা যদি পেনশনারদের হয়, সরকারি কর্মচারীদের হয়, তারপরেও মমতা ব্যানার্জির বড় বড় কাট আউট লাগবে, মেলা খেলা হবে, এই করে নিজের দর্শন দেওয়ার জন্য, দর্শন দিয়ে ভোট নেওয়ার জন্য সরকারি টাকা খরচ করার কি প্রয়োজন? এ তো জনগণের ট্যাক্সের টাকা, তুই নিজের খরচে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব করে জনগণের করের টাকা নষ্ট করেছেন। ডিএ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এবং এবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে ডিএ মামলা শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা। বলছি স্যার, বিচারপতি বদলে কোনো নতুন সমস্যা তৈরি হবে না তো? স্পেশাল বেঞ্চ দেন বা অন্য কোনো দেন, নিশ্চয়ই আমরা চাইছি দ্রুততার সঙ্গে মামলা শেষ হোক 26 তারিখ, এটা ঠিক কথা। কিন্তু আমরা চাইবো যে সেই বিচারপতির কম্বিনেশনেই হয় ওইটা স্পেশাল বেঞ্চ করে, অথবা যে কোনো দিন মামলা যত দ্রুততার সঙ্গে শুনানি হোক। স্যার, 26 তারিখ সুপ্রিম কোর্টে মেগা মামলা, ডিএ মামলার এবারে শুনানি নিয়ে কতটা আশাবাদী আপনারা? দেখুন, ডিএ মামলা তো আমরা 6 বার জিতেছি, ফলে এই মামলা যেহেতু আমি একেবারে মানে জেতার পর্ব থেকে একেবারে প্রথম থেকেই আছি, মানে কলকাতা হাইকোর্টে যখন WPST ফাইল হলো, প্রায় 9 বছর এই মামলার যাত্রাপথ। ফলে এই 9 বছরে যেহেতু মামলাটাকে একেবারে তৈরি করা থেকে শুরু করে ওই আস্তে 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 বড় হওয়া আর কি, তো সেই যাত্রাপথে ছিলাম, যেহেতু জানি যে মামলার বিষয়বস্তু কি, মেরিট কতটা, এবং এই মামলার যেহেতু একেবারে ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল, এবং ইচ এভরি ধরুন ওই রুল থেকে শুরু করে রোপা রুল থেকে শুরু করে 5th পে কমিশনের রেকমেন্ডেশন, তো এটুকু বলতে পারি যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবেই দিতে হবে। দেখুন, ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে কেন দিতে হবে, তার আইনগত কারণ একটা রয়েছে। সেটা হচ্ছে যে ডিএ দিতে হবে এই কারণেই, রোপারুল 2009-এ বলা আছে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। রোপারুল 2009 ফ্রেম আন্ডার আর্টিকেল 309, তাই এটা কনস্টিটিউশনাল রাইট। এবং এইটা আদালত যখন বলল, মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ, সেই সময় যে ডিএ এনফোর্সেবল রাইট হবে বলে সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি রাজ্য, সেটাকে রিভিউ করেছিল, রিভিউতেও হেরে গেছিল। তারপরে তারা আবার
সেটে ফিরে গেছিল, অর্থাৎ রায়টি ফাইনালিটি অ্যাটেন্ড করে নিয়েছিল। আমি সাবসিকুয়েন্টলি বলতে পারি না, অর্থাৎ রাজ্য সরকার সাবসিকুয়েন্টলি বলতে পারে না যে ডিএ এনফোর্সেবল রাইট না, তার কারণ একবার রায়টাকে গ্রহণ করার পরে আর বর্জন করা যায় না, একসঙ্গে গ্রহণ আর বর্জন হতে পারে না। ফলে রায়টা একবার গৃহীত হয়েছে এবং সেটি ফাইনালিটি অ্যাটেন্ড করেছে, রাজ্য সরকার মেনে নিয়েই রাজ্য সরকার সেটে গেছে। ফলে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট এটা অলরেডি ফাইনালিটি অ্যাটেন্ড করে ফেলেছে। এবার ডিএর মূল যে মামলাটি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রেট কি হবে, ডেট কবে হবে। রেট কি হবে সেটা রোপা রুল 2009-এ বলা আছে এআইসিপিআই অনুযায়ী রেট হবে। এবার ডেটের কথা বলা আছে 1691F, তিনটে নোটিফিকেশন হয়েছে একই দিনে, 1690F, 1691F আর 1692F। 1691F-এ বলা আছে টাইম টু টাইম। এই টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন কি সেটা যদি বুঝতে হয় তাহলে ওই 1691F-এই বলা আছে যে 5th পে কমিশনের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করে নিয়ে ডেয়ারনেস অ্যালায়েন্স এই প্রভিশনটা এই রুলে রাখা হলো, ক্লারিফিকেশনে বললো। আর 5th পে কমিশনের রেকমেন্ডেশন বলছে যে কর্মচারীদের দীর্ঘদিনের গ্রিভান্স হচ্ছে যে তারা ডিএ এআইসিপিআই অনুযায়ী পেয়ে ওই যে বছরে দুবার কেন্দ্রীয় হারে, সেই হারে কিছুটা না পেয়ে তারা কিছুটা সময় অতিবাহিত হয়ে যেত, কিছুটা পরে পেত। তো সেখানে 5th পে কমিশনের রেকমেন্ডেশন হলো এই সমস্ত কিছু আলোচনা করার পরে যে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের লাইনেই বছরে দুবার দেবে, অর্থাৎ টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন হচ্ছে 5th পে কমিশনের রেকমেন্ডেশন যেহেতু বছরে দুবার, তাই বছরে দুবার দিতে হবে। আমরা কেউ বলছি না রাজ্য সরকারি কর্মচারীরা মানে অনেকটা সময় ব্যয় করছেন এটা বোঝাতে যে কেন্দ্রের কর্মচারী আলাদা রাজ্যের কর্মচারী। আরে আমরা কেউ বলছি আমরা কেন্দ্রের কর্মচারী, আমরা বলছি আমরা রাজ্যের কর্মচারী। সেই সময় রোপা রুল 2009-এ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, অসীম দাশগুপ্তের সরকার, তারা লিখে গিয়েছে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী টাইম টু টাইম, অর্থাৎ বছরে দুবার, তাই বছরে দুবার দিতে হবে। এটা আমাদের আইনসঙ্গত অধিকার, আমরা 6বার মামলা জিতেছি। এইটা বলার পরেও তারা ওই যে মামলা এসএলপি করেছেন। টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন যদি বছরে দুবার না অ্যাকসেপ্ট করেন তাহলে প্রতি মাসে দিতে হবে। তার কারণ কি? তার কারণ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা নিয়ে আর কারোর মনে ডিবেট থাকার কথা না। তার কারণ সেটা একেবারে স্পষ্ট ভাষায় লেখা আছে। এর অঙ্কটা অনেকে হয়তো বুঝতে পারছেন না। এআইসিপিআই ওই 536 উইদিন ব্র্যাকেট 1982 = 100 মানে হচ্ছে 1982 সালকে বেস ইয়ার ধরে 536তম পয়েন্ট থেকে যতটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়ছে, কারণ 536 ছিল ডিসেম্বর 2005-এর ওই বছরের গড়, অর্থাৎ 2005-এর গড়, আর 2006 থেকে লাগু হয়েছিল রোপা রুল 2009, সেই জন্য 536তম পয়েন্ট থেকে ধরা হয়েছে। ফলে এগুলো একেবারে ছবির মতো, মানে অসীম দাশগুপ্ত যখন এটিকে ড্রাফট করিয়েছেন তিনি ছবির মতো ড্রাফট করিয়েছেন। একটা মানুষের কতটা ক্লারিটি থাকলে একটা বিষয় সম্পর্কে যে এরকম ছবির মতো আইন তৈরি করা যায়, সেটা এই রোপা রুল 2009 তার ক্লারিফিকেশন এবং তার পরবর্তী নোটিফিকেশন দেখলেই বোঝা যাবে। ফলে তিনি একেবারে 536কে কেন বেস ইয়ার ধরেছেন, 536তম পয়েন্টকে 1982 = 100, অর্থাৎ 1982 সালকে বেস ইয়ার ধরলে ওই ডিসেম্বর 2005-এ 536ই হয়। তারপর থেকে যত বাড়ছে সেই অনুযায়ী গড় করে নিয়ে আপনি ডিএ দেবেন। কোনো কারোর মনে কোনো প্রকার সন্দেহ থাকার কোনো কারণ নেই, কারোর মনে কোনো প্রকার এই নিয়ে না বোঝার কোনো কারণ থাকতে পারে বলে মনে করি না। কিন্তু তারপরেও দিচ্ছেন না কেন? তার কারণ ওই টাকাটা তিনি অন্য খাতে ব্যয় করছেন, ঘুরপথে যাতে নিজেদের পকেটেই আসে সেই জন্য ব্যয় করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্য সরকারের একেবারে নিজস্ব টাকা এনজিওর মাধ্যম দিয়ে কতটা ব্যয় হয়েছে হিসাব দেবেন, একটা শ্বেতপত্র প্রকাশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে
রাজ্য সরকারের টাকা, মানে জনগণের করের টাকা কতটা বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পকেটে ঢুকেছে, হিসাব দেবেন। মমতা ব্যানার্জির আমলে এই যে বিভিন্ন খেলা মেলার মমতা ব্যানার্জির বড় বড় কাট আউট, কত টাকার ব্যয় হয়েছে, হিসাব দেবেন। বলবেন যে এরা সরকারি কর্মচারী, অ্যাজ ইফ যেন এরা বিশাল টাকা পায়। সরকারি কর্মচারী মানে পেনশনারও রয়েছে। কত পেনশনার আপনাকে আমি দেখিয়ে দিতে পারি, কত পেনশনার বড় বড় হোয়াটসঅ্যাপ করেন, পান তিনি 14,000 টাকা, 12,000 টাকা, ওষুধের ব্যয় 13,000 টাকা, মানে স্বামী স্ত্রী দুজনের ওষুধের ব্যয় 13,000 টাকা। ওষুধের মূল্য কমিয়ে বিনা মূল্যে ওষুধ দিন না তাদের প্রত্যেককে। এই যে খরচ, বিপুল খরচ, ফলে কি হচ্ছে, তারা সার্ভিস পিরিয়ডে যে টাকাটুকু গচ্ছিত করেছিল সেখান থেকেই একটু 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 করে বের করে নিয়ে তাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে। তাহলে এই অবস্থা যদি পেনশনারদের হয়, সরকারি কর্মচারীদের হয়, তারপরেও মমতা ব্যানার্জির বড় বড় কাট আউট লাগবে, মেলা খেলা হবে, রেড রোডে এই কিছুদিন পরেই দুর্গাপুজো, বাঙালি ঠাকুর দেখতে বেরোয় না, উনি মহান, উনি বসে থাকবেন রেড রোডে, ঠাকুর উনাকে দেখতে বেরোবে। মানে লোকের ঠাকুর দর্শনে যায় আর উনি ঠাকুর মমতা দর্শনে যাবে রেড রোডে। মানে কত বড় ঠাকুর, রেড রোডে মহারানী বসে আছেন, ঠাকুর দর্শন দিতে গেল, মমতা দর্শন, ঠাকুর মমতা দর্শন দিতে গেছে। মানে এই যে অবমাননা, আর তার সঙ্গে এই পাশে টলিউড, ও পাশে টলিউড, নৃত্য করছে টলিউড, পয়সা। এত এন্টারটেনমেন্ট কেন একটা সরকারের? মেলা খেলা, কাট আউট, এই বাজে খরচ। বলে আমি জেলায় জেলায় গিয়ে প্রশাসন চালাবো, এই জেলায় জেলায় গিয়ে প্রশাসন চালাবো বলে কত টাকা খরচা হয়েছে একবার হিসাব নেবেন তো। ওই একটা ওই সভায় কত টাকা খরচ হয়। জেলায় যাও, আপত্তি নেই, কিন্তু এই যে এই করে নিজের দর্শন দেওয়ার জন্য, যে দর্শন দিয়ে ভোট নেওয়ার জন্য সরকারি টাকা খরচ করার কি প্রয়োজন? এ তো জনগণের ট্যাক্সের টাকা, তুই নিজের খরচে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব করে জনগণের করের টাকা নষ্ট করেছেন, আর সরকারি কর্মচারীদের ডিএ দেবেন না বলে 6 বার হারা সত্ত্বেও 7মবারে আবার গেছেন, সেখানেও আমরা ইন্ট্রিম অর্ডার পেয়েছি এবং ওই মামলা জিতবই। ওই ডিএ শুনুন, ডিএ মামলার টাকায় আদায় করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ডিএ নিয়ে হয়তো জানেন না হয়তো যে সামনের 2 তারিখ ওই যে এসএসসির যে নির্দেশ দিয়েছিল সেই কন্টেম্প মামলা আছে। যাদের কাছ থেকে মমতা টাকা নিয়েছিল আদালত বলেছে তাদেরকে সব টাকা ফেরত দিতে, মানে টেন্টেড ক্যান্ডিডেটদের। ওই টেন্টেড ক্যান্ডিডেট টাকা ফেরত হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডিএর টাকাও নেওয়া হবে। এবার টেন্টেড ক্যান্ডিডেটরা টাকা দিয়েছে তো মমতা ব্যানার্জির দলের লোকজনকে, তারা আবার তাদের কাছ থেকে টাকা ফেরত নেবে। মানে সার্কিটটা বুঝতে পারছেন তো? একেবারে চক্র। আলটিমেট যা তৃণমূলের পকেটে ঢুকেছিল, মমতা ব্যানার্জিদের পকেটে ঢুকেছিল, সব বের করা হবে। ওরা সব ঘুর পথে ঢুকিয়েছিল, আমরা স্ট্রেট পথে বের করব। স্যার, ডিএ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এবং এবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে ডিএ মামলা শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা। বলছি স্যার, বিচারপতি বদলে কোনো নতুন সমস্যা তৈরি হবে না তো? দেখুন, সে বলতে পারেন যে আমরা মানে ওই বেঞ্চ শুনবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যে বেঞ্চ শুনবে সেই বেঞ্চের সামনেই শোনাবো। তবে হ্যাঁ, সাধারণভাবে যেহেতু অনেক দিন পরপর আপনারা জানেন, দেখেছেন পরপর শুনানি হয়েছে সেই বেঞ্চে, স্বাভাবিকভাবে সেই বিচারপতিরাই শোনেন। ফলে সেই বিচারপতি যদি না দেখেন, যদি সেদিন হতে পারে, দেখা যাক, লিস্ট বেরোক। মানে আলটিমেট হয়ে আছে, বিচারপতি পরিবর্তন হয়েছে, কিন্তু যদি স্পেশাল বেঞ্চ দেন বা অন্য কোনো দিন দেন, নিশ্চয়ই তাতে আমরা চাইছি দ্রুততার সঙ্গে মামলা শেষ হোক। নিশ্চিতভাবে আমরা এটা চাইব যে দ্রুততার সঙ্গে
এই মামলা শেষ হোক, এবং হ্যাঁ, যে বিচারপতিরা শুনেছিলেন সেই বিচারপতির কম্বিনেশন নেই 26 তারিখ, এটা ঠিক কথা। কিন্তু আমরা চাইবো যে সেই বিচারপতির কম্বিনেশনেই হয় ওইটা স্পেশাল বেঞ্চ করে, অথবা যে কোনো দিন মামলা যত দ্রুততার সঙ্গে শুনানি সম্ভব, কারণ এই মামলা একেবারে অন্তিম পর্যায়ে আছে। তার কারণ যারা এসএলপি দাখিল করেছিল অর্থাৎ রাজ্য সরকার, তাদের পক্ষ থেকে সাবমিশন হয়ে গেছে, আমাদের পক্ষ থেকেও সাবমিশন হয়ে গেছে, কিন্তু তার প্রত্যুত্তরে আবার তারা কিছু কথা বলবেন বলে সময় চেয়েছিলেন, যদিও যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন এর আগের দিন তিনি উপস্থিত হতে পারেননি অন্য একটি মামলার জন্য। তো আমরা চাইব অতি দ্রুততার সঙ্গে মামলা শুনানি শেষ হয়ে যায়। আমাদের সমস্ত কিছু রেডি, আমাদের ইভেন রিটেন সাবমিশনও রেডি, আমরা আদালতকে সেটা হ্যান্ড ওভার করে দেবো, তারপরে এই মামলা শেষ হয়ে যাবে এবং আমরা 6 বার জিতেছি, 7মবারও জিতবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনে। স্যার, সুপ্রিম কোর্ট যদি ডিএ দেওয়ার নির্দেশ দেয় এবং রাজ্য যদি টাকা নেই বলে জানায়, তখন কি হবে? টাকা না থাকলে কি সরকারি সম্পত্তি বেচে দিয়ে দেওয়া হবে? টাকা নেই যে বলছে তাকে নিয়ে আসবেন, আমি বলবো ওই 14 তলাটা বিক্রি করে দিন। বেকার, দেখুন আগের মুখ্যমন্ত্রীরা কোথায় থাকতো? মহাকরণে, রাইটার্স বিল্ডিংয়ে। তো রাইটার্স বিল্ডিংয়ে মমতা ব্যানার্জির বসতে কী অসুবিধা? জ্যোতিষী নিষেধ করেছে যে গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতল, গঙ্গার ওপারে বসো, নাহলে এপারে বসলে হেরে যাবে তুমি ভোটে, বলেছে নাকি? আমার প্রশ্ন থাকলো, ওকে বলবেন মহাকরণ অনেক দিন ধরে ভুতুরা বাড়ি হয়ে আছে, দারুণ বিল্ডিং, অনেক দিন ধরে ওখানে মুখ্যমন্ত্রী বসত। আমরা চাই বাংলা সেই প্রকৃত ঐতিহ্য যা ছিল সেই ঐতিহ্য ফিরে আসুক। লালবাড়িতেই মুখ্যমন্ত্রী বসবে 26-এর আগে, আমরা ওকে লালবাড়িতেই বসিয়ে দেবো, তারপরে ওর জ্যোতিষে যা বলেছে সেটাই হয়ে যাবে। টাকা কি তাহলে কি স্যার? অবশ্যই আদায় করে নেবো, টাকা তো আদায় করে নেবো। দেখুন বলেছি যে মামলায় জিতলে মুখে হাত ভরে টাকা আদায় করে নেবো, টাকা তো আদায় করবো, টাকা ছাড়া হবে না। ওই যা টেন্টেড ক্যান্ডিডেটদের ওই মাইনের টাকাও ছাড়া হবে না, কর্মচারীদের ডিএর টাকাও ছাড়া হবে না, টাকা তো মুখে হাত ভরে আদায় করে নেবো। টাকা ছাড়বো নাকি? ও টাকা একদম। আর তার সঙ্গে ওই আরেকজন বলেছিল ওই আমার ফিজ নিয়ে ওটাও আদায় করবো মুখে হাত ভরে। স্যার একদম আমার শেষ প্রশ্ন, স্যার সত্যি বলতে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিতিবিরক্ত। কেউ মনে করছে সুপ্রিম কোর্ট যাই রায় দিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ডিএ পাওয়া সোনার পাথর বাটি পাওয়ার সমান। কে ভুল কে ঠিক সেসবে যাচ্ছি না, বিচার ব্যবস্থা বিষয়ে একজন মুখ্যমন্ত্রী যে ইমেজ সাধারণ কর্মীদের মধ্যে তৈরি হয়েছে তা তো গণতান্ত্রিক একটা দেশের জন্য লজ্জাজনক। এই সরকারি কর্মচারীরা তারাই ভোট করান মূলত, এবং আগামী 26-এর নির্বাচন রয়েছে, তাদের ভোটাধিকারও রয়েছে, আর তারাও ভোট করার আমি মনে করি তাদের স্বচ্ছতার সঙ্গে তারা ভোট করানোর ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন রাখবেন, তার কারণ তারা ডিএ পান না। পুলিশ কর্মীরাও বটে, তারাও আপনারা জানেন কিভাবে বন্দুক ব্যবহার করবেন, আপনারা কীভাবে লাঠি ব্যবহার করবেন, আইনসঙ্গতভাবে সব ব্যবহার করবেন, ঠিক আছে? এই তৃণমূলের গুন্ডা বদমাশগুলো এলে পিটিয়ে সব সোজা করে দেবেন, কারণ আপনাদেরকে ডিএ দেয় না। ফলে টিএমসি পেটানোর জন্য লাঠি ব্যবহার করবেন, এবং সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারাও জানেন সব ব্যালট ট্যালট সব আপনাদের সব হেফাজতে থাকবে ঠিকঠাক করে, যাতে কেউ ব্যালট না কাটতে পারে, আইনসঙ্গতভাবে যাতে ভোট হয়, বাংলার জনগণ যাতে ভোট দিতে পারে, তাতে আপনাদের যে ঈপ্সিত যে লক্ষ্য সেটা পূরণ হবে। এবং আমরা আশা করি যে এই সরকারের কাছ থেকে আমরা তো ডিএ আদায় করবোই, সাথে আমরা মমতা ব্যানার্জির কাছ থেকেই আদায় করব, তার কারণ ওকে দিয়েই 14 তলা বিক্রি করাবো। ওই যে নবান্ন বিক্রি করেও প্রয়োজন হলে দিতে হবে। ওই নবান্নটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল বাম সরকার, সেই সময়ে যারা ওই হাওড়ার ব্যবসায়ী ছিল, বস্ত্র ব্যবসায়ী, তাদের জন্য, এবং বেশিরভাগটাই ছিল মুসলিম বস্ত্র ব্যবসায়ী। ফলে মুসলিম বস্ত্র ব্যবসায়ীদের মানে যে দোকান আর কি অ্যাকচুয়ালি দখল করে মমতা ব্যানার্জি বসে আছে। আমি বলবো ওকে একদম ওখান থেকে সরিয়ে দিয়ে যাতে বসুন, এতে 26 পর্যন্ত আছে তো, এতে বসুন মহাকরণে, রাইটার্স বিল্ডিংয়ে, লাল বাড়ি বসবেন, ঐতিহ্যপূর্ণ লাল বাড়িতে বসবেন। তারপর আমরা জ্যোতিষী কী বলেছে সেটাই ঠিক হয়ে যাবে, গঙ্গার পশ্চিম কোল বারাণসীর সমতল থাকবে না।